নমস্কার, আজকে আমি নিয়ে এসেছি WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2009-এর 61 থেকে 75 পর্যন্ত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 61. A 10 mm thick plate is jointed with 12 mm thick plate using lap joint by 18 mm diameter rivet. Estimate the rivet value when permissible stress for rivet in shear and tearing 80 megapascal and 250 megapascal respectively, and for plate the bearing is 250 megapascal. Option A 23.9 kilonewton, option B 29.3 kilonewton, option C 19.7 kilonewton, option D 32.8 kilonewton. এখানে বলছে দুটো প্লেট আছে, একটা হচ্ছে 10 mm থিক, একটা হচ্ছে 12 mm থিক। এই দুটোকে 18 mm ডায়ামিটার রিভেট দিয়ে ল্যাপ জয়েন্ট করা হচ্ছে। আমাদেরকে বার করতে হবে রিভেট ভ্যালু, এস্টিমেট দ্য রিভেট ভ্যালু, যেখানে আমাদের পারমিসিবল স্ট্রেস ফর শিয়ার, টিয়ার অ্যান্ড বিয়ার ইজ গিভেন। ঠিক আছে, তাহলে এর একটা এই অঙ্কটার আমি ডিটেলটা করে নিয়ে এসেছি। তো এখান থেকে বোঝা যাক, প্রথম হচ্ছে রিভেট ভ্যালু। হোয়াট ইজ রিভেট ভ্যালু? দ্য মিনিমাম স্ট্রেংথ অফ রিভেট ইন শিয়ারিং অর বিয়ারিং ইজ কল্ড রিভেট ভ্যালু। শিয়ারিং অ্যান্ড বিয়ারিং এর মিনিমাম স্ট্রেংথকে রিভেট ভ্যালু বলা হয়। স্ট্রেংথ অফ রিভেট ইন শিয়ারিং is equal to pi by 4 d square into tau. Strength of rivet in bearing is equal to d into t into sigma b, where tau is equal to permissible shear stress, tau ki permissible shear stress, d is equal to gross dia of rivet is equal to dia plus 1.5 mm, where dia less than 25 mm. ডি বলছে গ্রস ডায়া অফ রিভেট, যেখানে গ্রস ডায়া হচ্ছে নমিনাল ডায়া প্লাস 1.5 mm। 1.5 mm কখন? যখন নমিনাল ডায়া 25 mm এর কম। যদি 25 mm এর বেশি হতো তাহলে এটা হতো গ্রস ডায়া অফ রিভেট, হতো ডায়া প্লাস 2 mm। পরবর্তী টি, টি ইজ ইকাল টু থিকনেস অফ থিনার প্লেট। থিনার প্লেটের থিকনেস হচ্ছে এখানে টি। আমাদের দুটো প্লেট কি কি দেওয়া আছে? একটা হচ্ছে 10 mm আর দ্বিতীয়টি হচ্ছে 12 mm। তাহলে এখানে টি এর মান আমরা কত ধরবো? টি এর মান ধরবো 10 mm, যেহেতু এটাই থিনার প্লেট। সিগমা বি ইজ ইকাল টু পারমিসিবল বিয়ারিং স্ট্রেস। এবার এখান থেকে আমরা স্ট্রেংথ অফ শিয়ারিং ইন রিভেট এটা বার করি। স্ট্রেংথ অফ রিভেট ইন শিয়ারিং, শিয়ারিং এর ক্ষেত্রে স্ট্রেংথ অফ রিভেট হবে pi by 4 d square into t is equal to pi by 4 into 18 plus 1.5। এখানে আমরা গ্রস ডায়া অফ রিভেট লিখেছি 18 plus 1.5 into 80। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 23.89 কিলোনিউটন। আর স্ট্রেংথ অফ বিয়ারিং, strength of rivet in bearing is equal to d into t into sigma b is equal to 18 plus 1.5 into 10, thickness t is equal to 10 into sigma b is equal to 250। এখানে strength of rivet in bearing কত আসবে? 48.75 কিলোনিউটন। তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা? strength of rivet in shearing 23.89, মোটামুটি ইকুয়াল টু 23.9। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান এ 23.9 কিলোনিউটন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 62. কমনলি ইউজড ডিসইনফেক্টেন্ট ফর কমিউনিটি ড্রিঙ্কিং ওয়াটার। অপশান এ অ্যালাম, অপশান বি লাইম, অপশান সি ক্লোরিন, অপশান ডি নাইট্রোজেন। কমিউনিটি ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে কমনলি ইউজড ডিসইনফেক্টেন্ট কি হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশান সি ক্লোরিন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 63. ল্যাপ লেন্থ ইন কম্প্রেশন শ্যাল নট বি লেস দেন 15.5। অপশান এ, অপশান বি 25, অপশান সি 24.5, অপশান ডি 35। এখানে 5 is equal to ডায়া অফ দ্য বার। কম্প্রেশনের ক্ষেত্রে ল্যাপ লেন্থ, মিনিমাম ল্যাপ লেন্থ কত হবে? এখানে সঠিক অ্যান্সার হবে
অপশান সি 24/5। কম্প্রেশনের ক্ষেত্রে মিনিমাম ল্যাপ লেন্থ হয় 24/5, আর এটা যদি টেনশনের ক্ষেত্রে হতো, টেনশনের ক্ষেত্রে হলে মিনিমাম ল্যাপ লেন্থ হতো 35। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 64। A hill road is one which passes through a terrain with a cross slope of option A 0 to 10%, option B 10 to 25%, option C 25 to 60%, option D none of the above. হিল রোড আমরা কোনটাকে বলবো যেখানে টেরান, হিল রোড আমরা কোনটাকে বলবো যেখানে টেরান কত হবে, যেটাকে আমরা হিল রোড বলতে পারি? এর সঠিক অ্যান্সার হবে 25 to 60%। টেরান যদি 25 to 60% হয় আর সেখানে যদি কোনো রোড পাস করে সেটাকে আমরা হিল রোড বলবো। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 65। এ কংক্রিট ইজ সেড টু বি ওয়ার্কেবল ইফ option A it shows blooding and segregation, option B it is in the form of paste, option C latins is formed, option D it is easily mixed, placed and compacted. আচ্ছা, এই প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে উত্তরটা কি হবে। বলছে এটা কংক্রিট তখনই ওয়ার্কেবল হবে। কখন ওয়ার্কেবল হবে কংক্রিট? যখন আমরা সেটাকে সঠিকভাবে মেশাবো, সেটাকে ঠিকভাবে ট্রান্সপোর্ট করব, তারপর সেটাকে প্লেস করব, আর এর কম্প্যাকশনও ঠিকঠাক হবে, সেটাকেই তো আমরা ওয়ার্কেবল কংক্রিট বলবো। আমরা যে কংক্রিটটা নিয়ে ঠিকভাবে কাজ করতে পারি সেটাই ওয়ার্কেবল কংক্রিট। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ইট ইজ ইজিলি মিক্সড, প্লেস অ্যান্ড কম্প্যাক্টেড। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 66। দ্য ক্লোরাইড কন্টেন্ট ইন দ্য ওয়াটার ফর কমিউনিটি সাপ্লাই শুড নট বি মোর দ্যান অপশন এ 50 ppm, অপশন বি 100 ppm, অপশন সি 150 ppm, অপশন ডি 250 ppm। এখানে ppm কি? এখানে ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন। আর বলছে কি যে আমরা কমিউনিটিতে যে ওয়াটার সাপ্লাই করি সেখানে ক্লোরাইড কন্টেন্ট ম্যাক্সিমাম কত হতে পারে? এর সঠিক অ্যান্সার হবে 250 ppm। আমরা কমিউনিটিতে যে জল সাপ্লাই করি সেখানে ক্লোরাইড কন্টেন্ট 250 বেশি হবে না। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 67। স্ল্যাম্প রেকমেন্ডেড ফর মাস কংক্রিট ইজ অ্যাবাউট অপশন এ 2.5 to 5 সেন্টিমিটার, অপশন বি 5 to 10 সেন্টিমিটার, অপশন ডি 10 to 12.5 সেন্টিমিটার, অপশন ডি 12.5 to 15 সেন্টিমিটার। মাস কংক্রিটের ক্ষেত্রে রেকমেন্ডেড স্ল্যাম্প কত হয়? মাস কংক্রিটের ক্ষেত্রে রেকমেন্ডেড স্ল্যাব হয় অপশন এ 2.5 to 5 সেন্টিমিটার। আর আরসিসির ক্ষেত্রে বিশেষ করে ইন স্ল্যাব অ্যান্ড বিম, স্ল্যাব আর বিমে, স্ল্যাব অ্যান্ড বিম, এটা হয় 30 to 125 mm। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আরসিসিতে স্ল্যাব এবং বিমে স্ল্যাম্প হয় 30 to 125 mm। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 68। হুইচ অফ দ্য ফলোইং টেস্টস মেজার দ্য টাফনেস অফ রোড এগ্রিগেটস? অপশন এ ক্রাশিং স্ট্রেংথ টেস্ট, অপশন বি অ্যাব্রেশন টেস্ট, অপশন সি ইম্প্যাক্ট টেস্ট, অপশন ডি শেপ টেস্ট। বলছে রোড এগ্রিগেটের টাফনেসকে আমরা কোন টেস্ট দ্বারা মেজার করে থাকি? এটা সঠিক অ্যান্সার হবে ইম্প্যাক্ট টেস্ট। টাফনেসকে আমরা ইম্প্যাক্ট টেস্ট দিয়ে মেজার করে থাকি, আর হার্ডনেসকে অ্যাব্রেশন টেস্ট দিয়ে। ওকে, টাফনেস, ইম্প্যাক্ট টেস্ট, হার্ডনেস, অ্যাব্রেশন টেস্ট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 69। ওয়াটার সিমেন্ট রেশিও ইজ দ্য রেশিও অফ ভলিউম অফ ওয়াটার টু ভলিউম অফ এগ্রিগেট, ওয়েট অফ ওয়াটার টু ওয়েট অফ এগ্রিগেট, অপশন সি ওয়েট অফ ওয়াটার টু ওয়েট অফ সিমেন্ট, অপশন ডি ভলিউম অফ ওয়াটার টু ভলিউম অফ সিমেন্ট। আচ্ছা, এখানে বলছে ওয়াটার সিমেন্ট রেশিও, তাহলে অপশন এ আর অপশন বি এই দুটো প্রথমেই কাট হয়ে যাবে। তার কারণ হচ্ছে এখানে ওয়াটার সিমেন্ট রেশিও চেয়েছে আর এখানে ভলিউম অফ ওয়াটার টু এগ্রিগেট আর ওয়েট অফ ওয়াটার টু ওয়েট অফ এগ্রিগেট দিয়েছে, তাহলে এই দুটো বাদ হয়ে গেল প্রথমেই। তাহলে পড়ে রইল অপশন সি অ্যান্ড ডি, এই দুটোর মধ্যে থেকে আমাদের একটা অ্যান্সার হবে। অপশন সি ওয়েট অফ ওয়াটার টু ওয়েট অফ সিমেন্ট,
সেটা না অপশন ডি ভলিউম অফ ওয়াটার টু ভলিউম অফ সিমেন্ট। এখানে সঠিক আনসার হলো ওয়েট অফ ওয়াটার টু ওয়েট অফ সিমেন্ট। ওয়াটার সিমেন্ট রেশিও যখন করা হয় তখন ওয়েট অফ ওয়াটার টু ওয়েট অফ সিমেন্ট নেওয়া হয়, ভলিউম নেওয়া হয় না। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 70। ইন এ অক্সিডেশন পন্ড দ্য সিওয়েজ ইজ ট্রিটেড বাই অপশন এ ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া, অপশন বি অ্যান এয়ারোবিক ব্যাকটেরিয়া, অপশন সি এয়ারোবিক ব্যাকটেরিয়া, অপশন ডি কার্বলিক অ্যাসিড। অক্সিডেশন পন্ডে সিওয়েজ কার দ্বারা ট্রিটেড হয়? ঠিক আছে, সঠিক অ্যান্সার হলো এয়ারোবিক ব্যাকটেরিয়া। অক্সিডেশন পন্ডে এয়ারোবিক ব্যাকটেরিয়া দ্বারা সিওয়েজকে ট্রিট করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 71। টাইপ অফ ফুটিং হুইচ ইজ ইউজ টু ট্রান্সমিট হেভি লোডস থ্রু স্টিল কলম। অপশন এ র্যাপড ফাউন্ডেশন, অপশন বি গ্রিলেজ ফাউন্ডেশন, অপশন সি ওয়েল ফাউন্ডেশন, অপশন ডি আইসোলেটেড ফাউন্ডেশন। এখানে বলছে হেভি লোড, স্টিল কলম থেকে একটা হেভি লোড আসছে, সেটাকে আমি যখন সয়েলে ট্রান্সমিট করব সেটার জন্য আমি কি ধরনের ফুটিং ইউজ করি? এখানে সঠিক অ্যান্সার হলো গ্রিলেজ ফুটিং। ঠিক আছে, স্টিল কলম থেকে যে লোডটা আমরা আসে আমাদের ফুটিংয়ে আসে সেটার জন্য আমরা গ্রিলেজ ফুটিং করে থাকি। গ্রিলেজ ফুটিং দ্বারা লোডটা সয়েলে ট্রান্সফার হয় বা ট্রান্সমিট হয়। আচ্ছা, গ্রিলেজ ফাউন্ডেশন দু ধরনের হয়। এখানে তো স্টিল কলম বলেছে, ঠিক আছে, এখানে আমরা স্টিলের গ্রিলেজ ফাউন্ডেশন হতে পারে, এছাড়াও কিন্তু টিম্বারের গ্রিলেজ ফাউন্ডেশনও হয়। ঠিক আছে, এর অ্যাডভান্টেজ হচ্ছে যেখানে বিয়ারিং ক্যাপাসিটি খুব কম, হেভি লোড ট্রান্সমিট করতে হবে, আর যেখানে আমার হাইট অফ দ্য ফুটিং বা ডেপথ অফ দ্য ফুটিং যেখানে 1 মিটার থেকে 1.5 মিটারের মধ্যে, সেসব জায়গায় আমরা গ্রিলেজ ফুটিং ইউজ করি। এর ফলে কি, এর ফলে হেভি লোডটা ট্রান্সফারও খুব সহজ হয়ে যায়, বিয়ারিং ক্যাপাসিটি কম থাকলেও, লো থাকলেও। ঠিক আছে, যেখানে বিয়ারিং ক্যাপাসিটি লো সেইখানেই গ্রিলেজ ফাউন্ডেশন, আর যেখানে তার সঙ্গে যেখানে ডেপথ অফ ফাউন্ডেশন আমাদের বেশি যাওয়া যাবে না, বেশি করা যাবে না, সেই জায়গায় গ্রিলেজ ফাউন্ডেশন ইউজ হয়। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 72। লস অ্যাঞ্জেলেস টেস্টিং মেশিন ইজ ইউজ টু অপশন এ অ্যাব্রেশন টেস্ট, অপশন বি ইম্প্যাক্ট টেস্ট, অপশন সি অ্যাট্রিশন টেস্ট, অপশন ডি ক্রাশিং স্ট্রেংথ টেস্ট। লস অ্যাঞ্জেলেস টেস্টিং মেশিন আমরা কোন টেস্টের জন্য ইউজ করে থাকি? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ অ্যাব্রেশন টেস্ট। অ্যাব্রেশন টেস্টের জন্য আমরা লস অ্যাঞ্জেলেস টেস্টিং মেশিন ইউজ করে থাকি। অ্যাব্রেশন টেস্ট কার জন্য করা হয়? একটু আগেই বলেছি, এটা হচ্ছে হার্ডনেস। ওকে, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 73। দ্য ক্রাশিং স্ট্রেংথ অফ এ ফার্স্ট ক্লাস ব্রিক ইজ অপশন এ 3.0 মেগাপাস্কাল, অপশন বি 5.0 মেগাপাস্কাল, অপশন সি 7.5 মেগাপাস্কাল, অপশন ডি 10.5 মেগাপাস্কাল। ফার্স্ট ক্লাস ব্রিকের ক্রাশিং স্ট্রেংথ কত হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি 10.5 মেগাপাস্কাল। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিকের ক্ষেত্রে। সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে 7.5, সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে 7 to 7.5, আর থার্ড ক্লাসের ক্ষেত্রে হয় 3.5 মেগাপাস্কাল। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 74। আইসোহেডস আর অপশন এ এরিয়া অফ ইকুয়াল প্রেসিপিটেশন, অপশন বি লাইন অফ ইকুয়াল টেম্পারেচার, অপশন সি লাইন্স অফ ইকুয়াল প্রেসিপিটেশন, অপশন ডি লাইন্স অফ ইকুয়াল ব্যারোমেট্রিক প্রেশার। আইসোহেডস কি? আইসোহেডস হচ্ছে কিছু লাইন যেটা আমরা ম্যাপে ড্র করি, যেগুলো ইকুয়াল প্রেসিপিটেশনকে কানেক্ট করে, এটাই হচ্ছে আইসোহেডস। তাহলে আইসোহেডস কি? আইসোহেডস হচ্ছে কিছু লাইন যেগুলো আমরা ম্যাপে ড্র করে থাকি, যেটা ইকুয়াল প্রেসিপিটেশনকে কানেক্ট করে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, আইসোহেডস আর লাইন অফ ইকুয়াল প্রেসিপিটেশন। কোশ্চেন নাম্বার 75, এবং এটা এই আজকের টপিকের লাস্ট প্রশ্ন। ইফ দ্য কোয়াড্রেন্টাল বিয়ারিং অফ এ লাইন ইজ এন 25 ডিগ্রি ওয়েস্ট, দেন ওটা দেন হচ্ছে, এটা দেন হবে,
এটা দেন হবে, দেন দ্য হোল সার্কেল বিয়ারিং অফ দ্য লাইন ইজ অপশন এ এস 25 ডিগ্রি ইস্ট, অপশন বি 205 ডিগ্রি, অপশন সি 335 ডিগ্রি, অপশন ডি 295 ডিগ্রি। আচ্ছা এখানে অপশন এ প্রথমেই কাট হয়ে যাবে, তার কারণ হচ্ছে এটা রিডিউস বিয়ারিং দেওয়া আছে বা কোয়াড্রেন্টাল বিয়ারিং দেওয়া আছে, তো আমাকে বার করতে হবে হোল সার্কেল বিয়ারিং। হোল সার্কেল বিয়ারিং কীভাবে বেরোবে? যদি এটা কোয়াড্রেন্ট হয় তাহলে হোল সার্কেল বিয়ারিং হয় নর্থ থেকে, আর যেটা বা ই করবে ক্লকওয়াইজ, অ্যাক্ট করবে ক্লকওয়াইজ, ঠিক আছে। এখানে কত বলেছে কোয়াড্রেন্টাল বিয়ারিং? এখানে কোয়াড্রেন্টাল বিয়ারিং বলেছে এন 25 ডিগ্রি ওয়েস্ট, নর্থ থেকে ওয়েস্টে আছে, কত ডিগ্রিতে আছে? 25 ডিগ্রিতে, ঠিক আছে। নর্থ থেকে 25 ডিগ্রিতে আছে এবং ওয়েস্টে আছে। তাহলে হোল সার্কেল বিয়ারিং কত হবে? এটা 90, এটা 90, এটা 90, এটাও 90, টোটালটা। তাহলে টোটাল হলো 360, 360 মাইনাস 25 ডিগ্রি, অ্যান্সার হবে 335 ডিগ্রি। এখানে সঠিক অ্যান্সার হবে 335 ডিগ্রি। যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে আছে বা নর্থ ওয়েস্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে 360 থেকে আমাদেরকে মাইনাস করতে হবে, 360 মাইনাস 25 ডিগ্রি, অ্যান্সার হবে 335 ডিগ্রি। তাহলে আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ, ভালো থাকবেন।